আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? ইনোভেটিভ এডুয়েট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ফর এইচএসসি অর এসএসসি স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হচ্ছে এইচএসসি এবং এসএসসি স্টুডেন্টদের জন্য। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যে যারা রাইট ফর্ম অফ ভার্ব পারো না বা তোমরা রাইট ফর্ম অফ ভার্ব দেখলেই বই পাও, তোমরা এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। আজকের এই ক্লাসে তোমাকে আমি এমনভাবে রাইট ফর্ম অফ ভার্বটা পড়াবো যে তোমার ইনশাল্লাহ তুমি রাইট ফর্ম অফ ভার্বে 5-এ 5 শিওর 100 পাইবা। তাহলে যদিও ভিডিওটা একটু লং হবে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখতে হবে এবং A to Z আমি যে পন্থায় তোমাকে বলবো সেই পন্থায় শেষবারের মতো একবার পরে দেখো, তুমি ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বে তুমি 5-এ 5 পাইবা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ভার্বের সঠিক রূপগুলো জেনে নিই। তোমরা হয়তো জানো যে ভার্বের সঠিক রূপ 3টা, কিন্তু আমি আজকের এই ক্লাসে বলবো ভার্বের সঠিক রূপ হলো 5টি। কয়টি? 5টি। এক হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের শেষে এস বা ইয়েস অথবা ভার্বের সাথে আইএনজি। ভার্ব 1 বলতে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়েছি, ভার্ব 2 বলতে ভার্বের পাস্ট ফর্মকে বুঝিয়েছি, ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বুঝিয়েছি, আর ভার্ব এস বাই ইয়েস বলতে আমি ভার্বের সাথে এস বাই ইয়েসকে বুঝিয়েছি, এবং ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বলতে ভার্বের সাথে আইএনজিকে বুঝিয়েছি। অর্থাৎ তোমাকে কিন্তু রাইট ফর্ম ভার্বে মূলত এই 5 প্রকারের কোনো না কোনো একটা প্রকার তোমাকে কি করতে হবে, বসাতে হবে। তাহলে আমাদের বিষয়টা একটু দেখি। যেমন ভার্বের যে বেস ফর্ম আছে, অর্থাৎ যেমন রাইট এবং গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আর ভার্বের সাথে এস বাই এস ফর্মটা হচ্ছে রাইটস, আর ভার্বের সাথে আইএনজি হচ্ছে রাইটিং। গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, গন, আর ভার্বের সাথে এস বাই এস ফর্মটা হচ্ছে গোজ এবং গুইং। এভাবে তোমরা ভার্বের ফর্মগুলো যারা জানো না, তোমরা এই ভিডিওটা দেখার পূর্ব শর্ত হচ্ছে তুমি ভার্বের ফর্ম তোমাকে অবশ্যই কী করতে হবে, পারতে হবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা রাইট ফর্ম অফ ভার্বে মূলত কী কাজটা করি? রাইট ফর্ম অফ ভার্বে মূলত আমরা এই 5টা যে ফর্ম আছে, এই 5টা ফর্মের কোনো না কোনো ফর্মই তো আমরা তোমাদেরকে কী করি, তোমাদেরকে কী করতে হবে, বসাতে হবে। এখন তোমরা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমরা যারা যেখানে পড়ছো, আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি যে আজকের এই ভিডিওটা যেভাবে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব শেখানো হবে, এর পূর্বে তুমি আর কোথাও এভাবে রাইট ফর্ম অফ ভার্ব শিখো নাই। আর তোমাদেরকে একটা নিশ্চয়তা দিতে পারি যে অবশ্যই তোমাকে তুমি কি করবা, এই ভিডিওটা দেখার পরে তুমি অবশ্যই ভার্বের কী করতে পারবা, রাইট ফর্ম অফ ভার্ব তুমি সঠিকভাবে বসাইতে পারবা। তাহলে দেখো, আমরা মূলত এই যে 5টা ফর্ম, এই 5টা ফর্ম কোন কোন জায়গায় বসে সেই প্রেক্ষাপটেই আমরা কী করছি, মূলত ভিডিওটা সাজিয়েছি। এই হিসাবে আমরা বলতে পারি মূলত 5টি রুলসের মাধ্যমেই তুমি কি করতে পারবা, রাইট ফর্ম অফ ভার্ব 100-এ 100 আনসার করতে পারবা। এখন প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে। আমি যেভাবে প্রশ্ন আকারে তোমাদেরকে কী করছি লিখে এখানে তোমার ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই তোমার কি করতে হবে, খাতায় উঠিয়ে একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখো ভার্ব 1 কোথায় বসে? উত্তর, মাত্র 3টি জায়গায় ভার্ব 1 বসে। মাত্র কয়টা জায়গায় ভার্ব 1 বসে? মাত্র 3টি জায়গায় ভার্ব 1 বসে। এই 3টা জায়গা ছাড়া আর কোথাও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না। 3টা জায়গার প্রথম জায়গাটা হচ্ছে টু এর পর, অর্থাৎ
আজকের থেকে তুমি যত জায়গায় টু এর পরে গ্যাপ পাইবা সেই জায়গায় তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। নাম্বার 2 হচ্ছে তোমাকে মডেল অক্সিলারি ভার্ব। তোমরা হয়তো জানো মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলোর পরে মূলত কী করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। নাম্বার 3 হচ্ছে অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি অথবা পাস্ট টেন্স নির্দেশক শব্দ যদি সেন্টেন্সে না থাকলে তোমাকে কি করতে হবে? সাবজেক্ট যদি কি হয়, যদি মোট কথা হচ্ছে বাক্যের মধ্যে যদি কি থাকে, মানে তোমার অলওয়েজ, অফেন, সামটাইমস এবং রেয়ারলি অথবা রেগুলারলি থাকে, অথবা পাস্ট টেন্স নির্দেশক কোনো মানে শব্দ, নির্দেশক শব্দ সেন্টেন্সের মধ্যে না থাকে, তাহলে ওই বাক্যের সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে এবং প্লোরাল নাম্বার হয় তবে তারপরে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা এখান থেকে মূলত কি শিখলাম? যে 3টি জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক হচ্ছে টু এর পর, 2 হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পর, 3 নম্বর হচ্ছে বাক্যে যদি অলওয়েজ, অফেন, সামটাইমস, রিয়ারলি অথবা রেগুলারলি থাকে, আর ওই বাক্যের সাবজেক্ট যদি কি থাকে আই, উই, ইউ এবং দে অথবা প্লোরাল নাম্বার হয় তাহলে সেই জায়গায় কী বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাক্যে বা গল্পে যদি পাস্ট টেন্স নির্দেশক কোনো শব্দ যেন না থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু তোমাকে এরপরে কিন্তু মূলত আমি কোনো কী দিই নাই, এই এক্সাম্পল দিই নাই। কারণ হচ্ছে এক্সাম্পলটা দিলে তোমার মানে প্রশ্নটার মুখস্থ করতে একটু ঝামেলায় পড়ে যায়। বা আমি তোমাদেরকে এইগুলো মুখস্থ করবা এর দেখানোর পরে আমি অবশ্যই একটা কি করব? বোর্ড কোয়েশন তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো। এই জন্য তোমাদের কাজ হচ্ছে এখানে এক্সাম্পল ছাড়াই অন্ধের মতো এগুলো মুখস্থ করে ফেলা। আমরা দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টটা হচ্ছে ভার্ব টু কখন বসে। আমরা দেখো উত্তর, বাক্যে বা গল্পে যদি ইয়েস্টারডে, লাস্ট, এগো, লং, লং সিন্স অথবা কি থাকে বিফোর অথবা ওয়ান্স, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইন 1995 অর্থাৎ অতীতের, ইন 1995 দ্বারা বোঝাইছি আমি অতীতের সকল সাল। এই শব্দগুলো মূলত তোমার বাক্যের পাস্ট টেন্স বা গল্পটাকে পাস্ট টেন্সে নিয়ে যায়। অর্থাৎ বুঝতে হবে এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি থাকে তাহলে সেই বাক্যটা অথবা সেই গল্পটা বর্তমানের না বরং অতীতের। এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে আর সাবজেক্টের পরে যদি কি থাকে ভার্ব থাকে, তাহলে সাবজেক্টের পরে যদি কি থাকে গ্যাপ থাকে, তাহলে অবশ্যই তোমাকে সেই জায়গায় কী বসাতে হবে? তোমাকে ভার্ব টু বসাতে হবে। কি বললাম? তোমাকে অবশ্যই কী করতে হবে? ভার্ব টু বসাতে হবে। ভার্ব টু বলতে আমি কি বুঝিয়েছি তোমাদেরকে? ভার্বের পাস্ট ফর্ম তোমাকে কী করতে হবে? বসাতে হবে। তাহলে আমরা কি জানলাম? বাক্যে যদি ইয়েস্টারডে, লাস্ট এগো, লং সিন্স, বিফোর, ওয়ান্স আপন এ টাইম, ইট ইজ হাই টাইম অথবা কোনো একটা সাল থাকে, তাহলে সেই বাক্যের ভার্ব অবশ্যই কী বসবে? ভার্বের পাস্ট ফর্ম বসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি কিন্তু এখনও এক্সাম্পল দিই নেই, তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে, তারপরে তোমাদেরকে কি করব? আমরা প্র্যাকটিস দেখবো। দেখো নেক্সট নাম্বার 3 হচ্ছে ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন জায়গায় বসে। উত্তর দেখো, মাত্র 13টি ওয়ার্ডের পর, 13টি জায়গায় বা 13টি শব্দের পর মূলত কি বসে? 13টি ওয়ার্ডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি একটু দেখিও, মাত্র 13টি ওয়ার্ডের পরে কি বসবে? ভার্ব 3 বসে। এখন এই 12টি ওয়ার্ডের পরে কি বসে? ভার্ব 3 বসে। এখন এই 12টি ওয়ার্ড মূলত কি? এক হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা শব্দ। 12টার থেকে 3টা শব্দ আমরা পেয়ে গেলাম। এই 3টা শব্দ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় কি বসবে? ভার্ব 3 বসবে। তাহলে এই 12টা ওয়ার্ড থেকে 3টা ওয়ার্ড চলে গেছে, আর রইল তোমার হচ্ছে 9টা।
এই 9টা ওয়ার্ডগুলো কি কি দেখো, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, গেট, গেটিং। তোমরা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো, স্যার এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, গেট, গেটিংয়ের উপরে তো সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আজকের থেকে তোমাদেরকে জানতে হবে, তুমি এইচএসিতে পড়ো, তোমাকে এত সহজ স্যাররা দিবে না। এখন একটা কথা বুঝো, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, গেট, গেটিংয়ের পরে যদি গ্যাপ থাকে, আর গ্যাপের পরে যদি বাই থাকে, অথবা অন্য কোনো প্রিপজিশন থাকে, অথবা দা থাকে, তাহলে 3টা কথা বললাম। যদি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, গেট, গেটিং এর পরে কী থাকে, গ্যাপ থাকে, আর ওই গ্যাপের পরে যদি কী থাকে, বাই অথবা অন্য কোনো প্রিপজিশন থাকে, অথবা আর্টিকেল দা থাকে, তাহলে অবশ্যই সেই ভার্বটা কী বসবে, ভার্বের 3 নাম্বার রূপ বসবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি গ্যাপের পরে প্রিপজিশন না থাকে, কি বললাম, যদি গ্যাপের পরে প্রিপজিশন বাই অথবা প্রিপজিশন অথবা আর্টিকেল দা না থাকে, তাহলে সেই জায়গায় কি বসবে? উত্তর হচ্ছে, সেই জায়গায় তোমাকে কি বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, তুমি মনে করো যদি গ্যাপের পরে প্রিপজিশন বাই অথবা দা থাকে, কিন্তু এর আগে কি নাই, গ্যাপের আগে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, গেট, গেটিং এর কোনো একটা নাই, তাহলে তোমাকে কি করতে হবে, ওই ভার্বের ওই গ্যাপের আগে তোমাকে ওই আনসার লেখার সময় তোমাকে অবশ্যই এই অক্সিলারি ভার্ব এর যে কোনো একটা বসিয়ে, টেন্স অনুযায়ী যে কোনো একটি বসিয়ে তোমাকে কি বসাতে হবে, ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা ভার্ব 3 সম্পর্কে একটা নোট জানবো। দেখো, নোটটা হচ্ছে, দেখো, যদি বাক্যের মধ্যে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি অথবা রিসেন্টলি অথবা ইয়েট থাকে, কি কি বললাম, অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট বাক্যে যদি থাকে, তাহলে আনসার লেখার সময় তোমাকে অবশ্যই সেই আনসারটা কী লিখতে হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস কী লিখতে হবে, বি3 লিখতে হবে। এখন হ্যাভ এবং হ্যাজ বসানোর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে হ্যাজ অনলি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী বসে, হ্যাজ বসে, আর বাকি সব জায়গায় কী বসে, হ্যাভ বসে। আরেকটা বিষয়, 2 নম্বর নোটটা যেটা জানতে হবে, বিফোরে এর আগে, বিফোর একটা ওয়ার্ড বাক্যের মধ্যে যদি বিফোর থাকে, তাহলে বিফোরের আগে সবসময় তোমাকে যদি গ্যাপ থাকে, তাহলে সেই জায়গায় তোমাকে হ্যাড প্লাস বি3 বসাতে হবে। আরেকটা কথা হচ্ছে, যদি আফটারের পর যদি গ্যাপ থাকে, তাহলে সেই জায়গায় তোমাকে হ্যাড প্লাস কী বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে। তাহলে কী বললাম, বিফোরের আগে হ্যাড প্লাস বি3 বসে, আর বিফোরের পরে হ্যাড প্লাস বি3 বসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে হচ্ছে, আমরা মূলত 4 নম্বরের যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে ভার্ব প্লাস এস বাই এস কখন বসে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস কখন বসে। উত্তর, বাক্যে যদি অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি অথবা পাস্টনেস নির্দেশক শব্দ সেন্টেন্সে না থাকে, আর যদি না থাকে, আর বাক্যের সাবজেক্ট যদি কি হয়, হি, শি, ইট অথবা কি নুমান দ্বারা আমি যে কোনো একটা নাম বুঝিয়েছি, এখানে যে কোনো একটা সিঙ্গুলার নাম, একটা মাত্র নাম, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে তারপর সবসময় কী বসবে, ভার্বের সাথে কী বসবে, এস বা ইএস বসবে। কী বসালাম, তাহলে আবার বলতেছি, যদি বাক্যের মধ্যে অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি অথবা পাস্ট টেন্স নির্দেশক শব্দ না থাকে, নির্দেশক শব্দ সেন্টেন্সে না থাকে, আর সাবজেক্ট যদি কি হয়, ওই বাক্যের সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই বাক্যের ভার্বটা অবশ্যই ভার্বের সাথে কী বসবে, এস বাই এস বসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বরে যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে, দেখো, ভার্বের সাথে আইএনজি কখন বসে, একটু জুম করে দিতেছি তোমাদেরকে। ভার্বের সাথে আইএনজি কখন বসে? উত্তর, 7টি জায়গায় সবসময় ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসে। এই 7টি জায়গা কি কি? সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে, সেন্টেন্সের কি শুরুতে যদি কি থাকে, গ্যাপ থাকে, গ্যাপ। সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ বাক্যের যে বাক্যটা তোমাকে কারেক্ট করতে বলছে, সেই বাক্যের শুরুতে কি
গ্যাপ আছে, তাহলে তুমি বুঝলেও আইএনজি দিবা, না বুঝলেও আইএনজি দিয়ে দিবা। 2 নম্বর হচ্ছে বাক্যের শেষে গ্যাপ থাকলে। 3 নম্বর হচ্ছে টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে যদি কী থাকে, গ্যাপ থাকে, সেই জায়গায় কী বসাবো আমরা, অবশ্যই কী বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এবং ইটস, এই শব্দগুলোর পরে যদি তোমাকে কি করতে বলে, কারেক্ট ভার্ব দেই, আর সেই জায়গায় অবশ্যই কী বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হোয়াইল একটা শব্দ আছে, এই হোয়াইলের পরে যদি কি থাকে, গ্যাপ থাকে, তাহলে সেই জায়গায় আমরা কি বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। 6 নম্বর আমরা যে বিষয়টা জানবো, ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের শেষে সবসময় কি বসবে, আইএনজি বসবে। 7 নম্বর যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, অথবা ক্যান ইউ, ক্যান নট হেল্প, অথবা কুড নট হেল্প যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে সেই বাক্যের এবং এরপরে সবসময় কী বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে। এখন আমাদেরকে কি করতে হবে, এই বিষয়গুলো একদম টানা মুখস্থ করতে হবে। আবার বলি, তোমরা কীভাবে মুখস্থ করবা, যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে, 2 হচ্ছে সেন্টেন্সের শেষে গ্যাপ থাকলে, টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এবং ইটসের পরে গ্যাপ থাকলে, হোয়াইলের পর গ্যাপ থাকলে, ভার্বের পর ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প, এরপরে কী বসবে, সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। এই বিষয়টা তোমাকে এমনভাবে মুখস্থ করতে হবে যেন তুমি শব্দগুলো দেখা মাত্র তুমি আনসার করে ফেলতে পারো। এই পর্যন্ত মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট প্রকার রাইট ফর্ম ভার্ব ছিল। আমরা এখন মূলত একটা কি পড়ব, একটা নোট পড়ব। দেখো, নোট 1টা হচ্ছে একটা সেন্টেন্সে যদি নাও অথবা এট দ্য মোমেন্ট অথবা এট দিস মোমেন্ট অথবা এট দিস টাইম, এট প্রেজেন্ট অথবা ডে বাই ডে, কারেন্টলি অথবা এট প্রেজেন্ট থাকে, এট প্রেজেন্ট 2 বার আসছে, এটা কেটে দিলাম, এই শব্দগুলো যদি থাকে, তাহলে তোমাকে অবশ্যই আনসার লেখার সময় সেই জায়গায় কি করতে হবে, এম ইজ আর বসায়া, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসাবা, তারপরে কি বসাবা, সেই জায়গায় আইএনজি বসাবা, ভার্বের সাথে কি বসাবা, আইএনজি বসাবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর একটা বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা তোমার মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে। দেখো, লেস্ট যদি একটা বাক্যের মধ্যে যদি কি থাকে, লেস্ট থাকে, কি বললাম, লেস্ট, আর লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে, আর ওই সাবজেক্টের পরে যদি কি থাকে, গ্যাপ থাকে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ওই বাক্যের আনসারের মধ্যে শুড অথবা মাইট বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদেরকে একটাও কি দেই নাই, এক্সাম্পল দিই নাই। কেন? কারণ হচ্ছে তুমি এক্সাম্পল ছাড়া তোমাকে একদম এটাকে মানে তোমার একদম টানা মুখস্থ করতে হবে। টানা মুখস্থ করার পরে তোমাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে একটা বোর্ড কোয়েশন প্র্যাকটিস দেখাই দিব যে কিভাবে তোমার মূলত কী আসে, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব তুমি কীভাবে আনসার করবা। তাই তোমাদেরকে আমি বলবো, আমার প্রতি বিশ্বাস রেখে তোমরা অবশ্যই এই ফর্মগুলো তোমাকে অবশ্যই কী করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে চলো আমরা একটা কি দেখি, একটা বোর্ড কোয়েশন প্র্যাকটিস করে দেখি আমরা যেই নিয়মগুলো শিখলাম সেই নিয়মগুলোর ভিতরে আমরা কি আনসার করতে পারি কিনা। তাহলে চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা একটা বোর্ড কোয়েশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এইচএসসি 2019 সালে, এইচএসসি 2019 সালে কুমিল্লা বোর্ডে মূলত কি আসছে, এই প্রশ্নটা আসছে। এখন তোমাকে কি করতে হবে, এই বিষয়টা একটু দেখো কিভাবে আসে প্রশ্নটা। দেখো, প্যাসেজের মধ্যে যেভাবে থাকবে পরীক্ষার মধ্যে, যে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব এজ পার এজ সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। মানে হচ্ছে তোমাকে সাবজেক্ট অনুসারে কি করতে হবে, ফিল ইন দ্য গ্যাপটা পূরণ করতে হবে, কি দ্বারা, ভার্বের সঠিক রূপ বসায় রাইট ফর্ম ভার্ব বসাতে হবে। এখন চলো আমরা আনসারটা শুরু করি। দেখো, দেখো বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা একটু আগে আমরা কি জেনে আসলাম যে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেই জায়গায় কি বসাবো, আইএনজি বসাবো। আমরা আইএনজি বসাই দিলাম, তাহলে কি হলো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আমি কিন্তু অর্থ ছাড়াই তোমাকে বুঝাইতেছি। দেখো,
বাক্যের শুরুতে গ্যাপ থাকার কারণে আমরা কি বসাইছি, মূলত এই বাক্যের মধ্যে কি বসাইছি, আইএনজি বসাইছি। তারপর দেখো আমরা কিন্তু জেনে আসছি একটু আগে, দেখো যে বাক্যের শুরুতে যদি কি থাকে, সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে সেই জায়গায় ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। দেখো তারপরে হচ্ছে এ টিচার। এখন দেখো এ টিচার যে শব্দটা আছে এটা কি সিঙ্গুলার নাম্বার না? অবশ্যই তোমরা বলবা সিঙ্গুলার। এখন কথা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের পরে গ্যাপ যদি থাকে তাহলে তোমাকে যে জিনিসটা দেখতে হবে বাক্যে অতীতকাল নির্দেশক কোনো শব্দ আছে কিনা। তাহলে এ টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, এই পর্যন্ত অতীতকাল নির্দেশক কোনো শব্দ নাই, বা গল্পের মধ্যে অতীতকাল নির্দেশক কোনো শব্দ নাই। তাহলে আমরা সেই জায়গায় অবশ্যই কী করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে অবশ্যই এস বাই এস বসবে। তাহলে আনসারটা হচ্ছে কি, টিচেস। আমি একটু মূলত একটু এটাকে একটু হাইলাইট করে দিতেছি তোমাদেরকে, তোমাদের জন্য। দেখো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে কি, টিচেস। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয়টা বুঝতে পারলাম। তারপর হচ্ছে হি টিচেস হি স্টুডেন্ট উইথ আ ভিউ টু। আমরা একটু আগে জেনে আসছি উইথ আ ভিউ টু। এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই, মূলত দেখো উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু এর পরে তোমাদেরকে বলতে হবে কী বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে গিভ দেওয়া আছে, তাহলে আমরা একটা শব্দের ভার্বের শেষে যদি ই থাকে আর এর আগে যদি কী থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে অবশ্যই কী করতে হবে, ইটাকে উঠায়া আইএনজি তোমাকে কী করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে আনসারটা কী হচ্ছে, গিভিং। কেন, বাক্যের শুরুতে কী আর এই বাক্যের মধ্যে কী আছে, উইথ আ ভিউ টু আছে। তারপর হচ্ছে উইথ আই ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। এখন কথা হচ্ছে এরপরে দেখো ডি নাম্বারটা, বাই হচ্ছে প্রিপোজিশন। আমরা একটু জেনে আসছি, দেখো টু ছাড়া অন্য প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে সেই জায়গায় কী বসে, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, তাহলে তোমরা অবশ্যই আনসার করে ফেলতে পারবা, সেই জায়গায় কী বসবে, আইএনজি বসবে, গেটিং। আর একটা কথা হচ্ছে একটি শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে আর এটার আগে যদি কী থাকে, একটা বাওয়েল থাকে, তাহলে তোমরা হয়তো জানো সবাই ডাবল টি মানে শেষের অক্ষরটাকে কী করতে হবে, ডাবল করে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, এটাকে আমি কি করতেছি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের যে ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যেটা আছে সেটাই বসবে। দেখো তারপর হচ্ছে দেয়ার ইনসাইড দ্য স্টুডেন্টস। এখন কথা হচ্ছে দ্য স্টুডেন্টস দেয়ার লিসন, দ্য স্টুডেন্ট লার্ন দেয়ার লিসন নাও। এখন দেখো এই বাক্যের মধ্যে কী আছে, নাও আছে। এখন আমরা একটু আগে জেনে আসছি যে কোনো একটা বাক্যের মধ্যে যদি কী থাকে, নাও থাকে, নাও সরি দেখো এই যে একটু আগে জেনে আসছি যে বাক্যের মধ্যে যদি সেন্টেন্সে যদি নাও এট দ্য মুভমেন্ট এট দিস মুভমেন্ট থাকে তাহলে এমইজার প্লাস ভার্বের সাথে কী বসাতে হয়, আইএনজি বসাতে হয়। তাহলে এখন এই বাক্যের মধ্যে আমরা কি পাইছি, নাও পাইছি। এখন আমাদের আনসারটা কী করতে হবে, দ্যাট স্টুডেন্ট, সিঙ্গুলার নাকি প্লোরাল, অবশ্যই তোমরা বলবা প্লোরাল। তাহলে আমরা এখানে কী দেবো, আর লার্ন দেওয়া আছে, তাহলে অবশ্যই কী করতে হবে, লার্নিং আইএনজি যুক্ত করতে হবে। লার্নিং দেয়ার লিসন নাও এজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট। আচ্ছা, দেয়ার ইনস্ট্রাক্ট দেম, টিচার হচ্ছে প্লোরাল নাম্বার, এরপরে কী বসবে, যেটা আসছে অর্থাৎ যে ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্মটাই বসাতে হবে, ইনস্ট্রাক্ট দেম। আচ্ছা, তারপর হচ্ছে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ। দেখো নাও এ ডেজ এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। দেখো বাট দ্য টিচার্স বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট অ্যাজ দো দে, এখানে দেওয়া আছে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স। এর একটা বিষয়টা বুঝতে হবে, একটা নিয়ম তোমাদেরকে একটু অতিরিক্ত একটু বলে ফেলি, যে একটা বাক্যের মধ্যে যদি কী থাকে, অ্যাজ দো এবং অ্যাজ ইফ এবং সিন্স, অ্যাজ দো অ্যাজ ইফ এবং কি সিন্স থাকে, তাহলে অবশ্যই দেখতে হবে তার আগের বাক্যটা কোন টেন্স। দেখো বাট দ্য স্টুডেন্ট নাও এ ডেজ অ্যাক্ট, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সেই জায়গায় কী বসবে, অ্যাজ দো এবং অ্যাজ ইফের পরে তোমরা সবাই জানো হয়তো যে
ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে আমরা কি জানলাম নতুন একটা বিষয়, যে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এর পরে যদি গ্যাপ থাকে তাহলে দেখতে হবে এর আগের বাক্যটা কোন টেন্স। অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর যদি আগের অংশটা যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পরেরটা হ্যাড প্লাস V3 বসাতে হবে। যেহেতু আমাদের অ্যাক্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই সেই জায়গায় কী বসবে, নিউ বসবে, ভার্বের পাস্ট ফর্ম। এভরিথিং, দে আর নট, যেহেতু এম ইজ আরের পরে কী আছে, গ্যাপ আছে, কিন্তু এরপরে কিন্তু কী নাই, প্রিপোজিশন নাই, তাহলে অবশ্যই কী বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে দে আর নট পেইং, they are not paying heed to their teachers' advice, but the student must be careful in their studies lest, এই যে শেষে একটু আগে আমরা নিয়মটা শিখে আসছি যে লেস্ট যদি থাকে তাহলে আনসারে অবশ্যই শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান বসাতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা কি করব, তোমাদের কাজ হচ্ছে এইভাবে আমি যে নিয়মগুলো তোমাদেরকে দেখাইছি এই নিয়ম অনুসারে তোমরা হিউজ পরিমাণ বোর্ড কোয়েশনগুলো কী করবা, প্র্যাকটিস করবা। তা আশা করি তোমাদের কি করবে, রাইট ফর্ম ভার্ব আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ভিডিওর আজকের ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে অবশ্যই আরেকটা কথা বলছি যে আমরা যে নিয়মটা তোমাদেরকে দেখাইছি এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোর প্রত্যেকটা অংশ তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই যদি মুখস্থ না করো কিন্তু তুমি কি করবা না, রাইট ফর্ম ভার্ব পারবা না। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।